This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। দিল্লির দরবারে জমজমাট কিছু খবর নিয়ে আপনাদের সামনে এলাম এবং অনেকেই আপনারা বলেছেন যে পশ্চিমবঙ্গের যে নানানবিধ ভোট হলো সেই ভোটগুলোর মধ্যে আসন সংখ্যা, পার্সেন্টেজ, কেন হারলো, কি বৃত্তান্ত, এটা সরাসরি আমি অনুরোধ করব এনকে ডিজিটালের প্রবীর বিশ্বাস নিয়মিতভাবে এটা করবেন। এবং ঠিক আছে, এটা তো বাস্তব যে কোথায় কি দাঁড়াচ্ছে বা কে দাঁড়াচ্ছে, কি বৃত্তান্ত, সেগুলো তো আপনাদের সামনে খোলসা হবেই। কিন্তু আজ আমি দেখাবো যেটা বা শোনাবো যেটা, সেটা অ্যাবসলিউটলি দিল্লির দরবারে সেই একেবারে বিখ্যাত মান্নাদের গানটি লেগেছে 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 আগুন, দুমতা নানা নানা না, আয় তোরা দেখে যায় না, জ্বলছে জ্বলছে দেখো সব পরিদের ডানা, প্রচণ্ড তাপ কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যাক। তো সেই জায়গাটাতে দাঁড়িয়েছে আপনারা হয়তো ভাবছেন যে মোদি তৃতীয়বারের মতন গভর্নমেন্ট করছেন এবং এখন তিনি আর ভারী ভদ্রলোক নরেন্দ্র মোদি, তিনি বলছেন যে না, এটা হচ্ছে এনডিএ গভর্নমেন্ট, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাই সঙ্গে থাকবে, ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথা। এবং নিয়মিত জুমলা করার অভ্যস্ত নরেন্দ্র মোদি, তিনি দাবি করছেন যে জওহরলাল নেহরুর মতন তিনি রেকর্ড করবেন। আপনাদের প্রথম জানাই, শিক্ষাগত যোগ্যতার জায়গা থেকে জওহরলালের ধারে কাছে নরেন্দ্র মোদি নেই, কারণ জওহরলাল ব্যারিস্টার ছিলেন, বার অ্যাট ল ফ্রম লন্ডন। তিনি স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন, দীর্ঘদিন জেল খেটেছিলেন এবং নরেন্দ্র মোদী জীবনে তাকে ধরতে পারবেন না এই কারণে 1946-এ ব্রিটিশ আমলে জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সেটা তখন ব্রিটিশরা ঠিকই করেছিল যে তারা দেশ থেকে চলে যাবে। তো ফলে 1946 to 47 এক বছর, 47 to 52 5 বছর, 5-এর আগে 6, তারপরে 52 to 57 6 আর 5-এ 11, 57 to 62 11 আর 5-এ 16 এবং 64-এ নেহেরু মারা যান, অর্থাৎ 16 আর 2-এ 18 বছর। নরেন্দ্র মোদী জীবনেও পারবেন না। সুতরাং তাদের প্রতিটি ক্ষেত্রে একেবারে নেহেরু গান্ধী ফ্যামিলিকে আক্রমণ করা এবং তাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরার জায়গাটা চলছে না। এবং দ্রুতালয়ে আজকে আপনাদের আপডেটটা জানাচ্ছি। দেখুন, একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি, তাই নিয়ে তোলপাড় হচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে সবথেকে বেশি, মানে বিজেপি না, এখানে আমি ধরবো দুটি ব্যক্তিকে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তাদের বিরুদ্ধে একেবারে জনমত তৈরি হয়েছে দলের অভ্যন্তরে। আরএসএস করা বিভিন্ন রাজ্যের বিখ্যাত নেতারা, যেমন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে, তিনি একেবারে বক্রোক্তি করেছেন, আরএসএস সঙ্গে যোগাযোগ করে বলেছেন যে এইভাবে চলতে পারে না। প্রধানমন্ত্রী হিসাবে আরএসএস এর একটি চয়েসে তার নামটি উঠে ঘুরে বেড়াচ্ছে, যদিও এটা বাস্তব যে আগামীকাল নরেন্দ্র মোদী সম্ভবত প্রধানমন্ত্রীর ওথ নিতে চলেছেন, কিন্তু দাবিটা উঠছে এবং তাদের পাশে অন্তত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে, প্রচ্ছন্ন মদত। রমন সিং একেবারে সরাসরি বিদ্রোহ করেছেন, উচ্চশিক্ষিত খড়গপুর আইআইটির ইঞ্জিনিয়ার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন। বিদ্রোহ করেছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, বিজয় রাজে সিন্ধিয়ার কন্যা, তাদের মানে ইতিগোষ্ঠী সব আরএসএস এবং বিজেপির একেবারে ঘনিষ্ঠ। বিদ্রোহ প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ, যে তার উপর প্রেশার ক্রিয়েট করেছিল এই অমিত শাহ। বিদ্রোহ প্রকাশ করেছিলেন একেবারে নীতিন গডকরি, যিনি নাগপুর থেকে সাংসদ হয়েছেন এবারে আরেকবার। ফলে দলের অভ্যন্তরে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং জটিলতার জায়গা থেকে মোটামুটিভাবে ম্যানেজ করার জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কথা কেউ শুনছে না। এটা কোনো খবরে পাবেন না। আমি আজকে যা বলবো সেটা খবরগুলো কিন্তু এখনো খবরের কাগজ বা এই আপনাদের সো কল্ড মিডিয়াতে সেগুলো কিন্তু কিচ্ছু আসেনি, আসবেও না। যতটুকু এসছে ভাষা ভাষা, কিন্তু অরিজিনাল খবরটা জানাচ্ছি। এরকম ধরনের অন্তত গোটা 15 থেকে 20 জন এমন বিদ্রোহ করেছেন যেটাকে সামাল দেওয়ার জন্য নাস্তানাবুদ হয়ে গেছে নরেন্দ্র মোদী, কারণ তার আসন হচ্ছে কি 240+, তাই দিয়ে গভর্নমেন্ট করা যাবে না। তাদের পাশে অবশ্য অনেকে এসে দাঁড়িয়েছে, সে খবরে পরে বলছি। এরপরে যে ব্যাপারটি, দলের অভ্যন্তর থেকে এমন দাবি করা হয়েছে যে নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী করা হোক, শাহ এবং
মোদিকে সরিয়ে দেওয়া হোক। সেখানে কিন্তু বার্তা উঠেছে যারা অনেস্টলি মিডিয়ার কাজ করছেন বিভিন্ন ইউটিউবে, সেখান থেকে যে সংবাদটি পেলাম যে তারা যদি আজকে সরকার করতে না পারে দুজনের স্থান হবে তিহার জেলে। তিহার জেলে আপনারা জানেন সেটা, এবং সেটা তৈরি করার জন্য মোটামুটি কিন্তু প্রস্তুতি একটা রয়েছে। এ কারণে যে সব থেকে বিগেস্ট স্ক্যাম, তখন সেটা মোটেই কিন্তু ইলেকটোরাল বন্ডের থেকে কোটি কোটি টাকা নয়, সেটা সাম্প্রতিক হয়ে যাওয়া এই যে যেটা রাহুল গান্ধী ইতিমধ্যে প্রসঙ্গ তুলেছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে মঞ্চে বলে বেরিয়েছেন আমাদের মমতাদি, সেই বিষয়টি অর্থাৎ যেদিনকে এক্সিট পোল হলো তারপরের দিন ছিল রবিবার 2 তারিখ, 3 তারিখে হঠাৎ করে একেবারে দারুণ উচ্চতায় চলে গেল শেয়ার মার্কেট এবং কোটি কোটি টাকার ডিল হলো, কয়েক লক্ষ কোটি টাকা, এবং সেইগুলোতে সুবিধা পেয়ে গেল বিজেপি ঘনিষ্ঠ সমস্ত কিছু, এবং তারপরের দিনই ধরাস করে পড়লো এবং কয়েক লক্ষ টাকার ড্যামারেজ হলো। ঠিক এই কেসটিকে রাহুল গান্ধী তুলে ধরছেন এবং তিনি বলেছেন এটা দরকার হলে কোর্ট অবধি তিনি যাবেন, যদ্দূর অবধি যেতে হয়, এবং এটি যদি কোর্টে যায় এবং তদন্ত হয়, এবং তদন্ত কিন্তু এখন আর সেই সিবিআই এর রংবাজি বা ইডির রংবাজির জায়গা নেই, তাহলে কিন্তু এটা অনেক দূর যাবে। কারণ এই শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছে আমেরিকা, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছে সারা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠিত সংস্থা যাদের পেছনে গভর্নমেন্টের মদত রয়েছে। এতটা সোজা হবে না, সে কারণে তড়িঘড়ি যেভাবেই হোক নরেন্দ্র মোদী একটা গভর্নমেন্ট করতে চাইছেন, দরকার হলে পায়ে মাখন লাগাচ্ছেন যারা তাদের শরিক, এবং শরিকরা হচ্ছে গিয়ে একেবারে মানে কি বলা যায়, একেবারে পায়ের নখ থেকে মাথার চুল অবধি তাদের ধুরন্ধর পানা এবং পাল্টি খাওয়ার নানান ইতিহাস আছে। এবং এখন এই মুহূর্তে 12 + 18 অর্থাৎ 30, 16 হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ ভারতের অন্ধ্র থেকে আসা চন্দ্রবাবু নাইডু 16, তার সঙ্গে যুক্ত থাকা আরও 2টি আসন 18, নীতিশ কুমার 12, 20, এবং তার সঙ্গে চিরাগ পাসওয়ান 5। এই যে ব্যাপারটা হচ্ছে সব মিলিয়ে 30 আর 5-এ 35, তার সঙ্গে জিতেন রাম রয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রায় 40টি আসনের কাছাকাছি যাচ্ছে, যাদের দাবি বিরাট, যেগুলো নরেন্দ্র মোদী মাথা খারাপ হয়ে যাচ্ছে। অমিত শাহ ফিল্ডে নেমেছেন, অমিত শাহকে পাত্তা দেওয়া হচ্ছে না, রাজনাথ সিংকে নামানো হয়েছে মধ্যপন্থা হিসেবে, রাজনাথ সিং এখন খেলতে নেমেছেন। অনেকেই বলছেন হঠাৎ করে রাজনাথ সিং কেন এদের পাশে দাঁড়ালো, কারণ গত 10 বছরে রাজনাথ সিংকে মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছিল, চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং রাজনাথ সিং এর একটা বিকট রাগ রয়েছে, কারণ একটি মালা পরানো হচ্ছিল একবার নরেন্দ্র মোদীকে, সে মালা বিরাট মালা, তার মধ্যে রাজনাথ সিং ঢুকে গিয়েছিলেন বলে অমিত শাহ তাকে টেনে হিঁচড়ে বার করে দিয়েছিলেন। সেই অপমান কিন্তু এই রাজপুতের রয়েছে, কিন্তু এখন তিনি নানান কারণে মোদীর পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তার শেষ ইচ্ছা কি বৃত্তান্ত কেউ জানে না। এবং গতকাল এবং আজ দেখা যাচ্ছে নীতিন গডকরি ফিল্ডে তিনিও এসে উপস্থিত হয়েছেন, এবং নীতিন গডকরি নানানবিধ কথাবার্তা বলছেন, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা পরের কথা, সেটা ক্রমশ প্রকাশ্য। এবং যারা সঙ্গী রয়েছেন এনডিএ জোটের, তারা তো শিল্পী এক একজন। এই যে 12টি আসনযুক্ত নীতিশ কুমার, যার নাম পল্টুরাম, তিনি দাবি করেছেন তাকে অন্তত 4টি মন্ত্রিসভার দায়িত্ব দিতে হবে, তার মধ্যে 3টি এবং 1টি, মানে 3টি মন্ত্রিসভার মূল ক্যাবিনেট মন্ত্রী এবং 1টি উপমন্ত্রী, যদি না হয় অন্তত 2টোতে দিতেই হবে। এবং সেগুলো কিন্তু প্রধান যে 4টি পদ রয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, অর্থ এবং আপনার বৈদেশিক যে ব্যাপারটি রয়েছে সেই জায়গাটা, এবং ডিফেন্স, এই 4টি আসনের মধ্যে 1টি, অথবা রেলকে দিতে হবে। নীতিশ কুমারের এই দাবি মানতে নারাজ বিজেপি, কারণ তাদের 240 জনের মধ্যে থেকে অনেকেই দাবিদার হয়ে উঠে এসছেন। আপনাদেরকে বলি, বর্তমান বিজেপির 105 জন যারা জিতে এসছেন, 105 জন নন আরএসএস, সেটা আরএসএস এর বিরাট রাগের ব্যাপার। কেন তাদেরকে টিকিট দেওয়া হয়েছে? প্রত্যেকেই করাপশনের সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে, যেটা জানতে পারা গেছে। ফলে নীতিশ কুমার এখন লেজে খেলাচ্ছেন, এবং নরেন্দ্র মোদী বলছেন যে ঠিক আছে দেওয়া যেতে পারে। অমিত শাহ বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই এতগুলো দিলে আমাদের দলের কি থাকবে সেটা ভেবে দেখুন। এখনো পর্যন্ত নীতিন গডকরি মুখ খোলেননি। এরপরে চন্দ্রবাবু নাইডু, তিনি চেয়েছেন 4টি মন্ত্রী পদ, তার মধ্যে ওই স্পেশাল 4টি, অর্থাৎ স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ এবং ডিফেন্স,
এর মধ্যে একটা দিতেই হবে, এবং তিনি স্পিকারের পদটি চেয়েছেন। স্পিকারের পদ কেন আপনাদের বলে দিই, কারণ তাদের মধ্যে আতঙ্ক রয়েছে, এই ৩৫ জনের মধ্যে আতঙ্ক রয়েছে যে নরেন্দ্র মোদীরা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তাদের দল ভাঙাবার চেষ্টা করবে, এবং স্পিকার একমাত্র একটি পদ যিনি সেটাকে আটকাবেন। কেউ যদি দলে পাল্টি মারে, অর্থাৎ কেনাবেচা, যেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অত্যন্ত অভ্যস্ত, বিশেষ করে অমিত শাহ টাকার থলি নিয়ে ঘুরে বেড়ান, যে সেটাকে সঙ্গে সঙ্গে স্পিকার আটকে দেবে এবং তার জিতে আসা আসনটি হাতছাড়া হবে, তাকে বহিষ্কৃত করা হবে। সেই জন্য তারা স্পিকারের পদ চাইছেন, এবং স্পিকারের পদ কিছুতেই চন্দ্রবাবু নাইডু ছাড়তে নারাজ। আপনাদেরকে বলি, চন্দ্রবাবু নাইডুকে জেলে পোড়া হয়েছিল এই নরেন্দ্র মোদীর কল্যাণে। চন্দ্রবাবু নাইডু বিরাট খিলাড়ি। যখন বাজপেয়ী প্রথম সরকার গঠন করেন তখন তাকে বাইরে থেকে সাপোর্ট দিয়েছিলেন এই চন্দ্রবাবু, এবং পরবর্তী অধ্যায় স্পিকারের পদটিকে নিয়েছিলেন। সেই স্পিকার মারা যান, তারপরে চন্দ্রবাবু নাইডু উইথড্র করে বেরিয়ে চলে আসেন সেখান থেকে। একেবারেই বিশ্বাসযোগ্য নয়, কারণ তার কমিটমেন্ট হচ্ছে মুসলিমদের জন্য সংরক্ষণ তার চাই, সেটা তিনি তার এবারকার ভোটে তিনি প্রকাশ করেছেন। সুতরাং নরেন্দ্র মোদীর চিন্তাধারা এবং তাদের ম্যানিফেস্টোর সঙ্গে কোনোভাবে চন্দ্রবাবু নাইডুর মিলছে না, এবং তিনি এখনও দাবি করেছেন যে নতুন যে তথ্য প্রকাশ করা হবে এনডিএর তরফ থেকে, সেখানে মুসলিমদের জন্য আলাদা বিশেষ সুযোগ দিতে হবে, রাজ্যের জন্য বিশেষ সুযোগ। এবং নীতিশ কুমারও কিন্তু মুসলিম ভোট পান, তিনিও বলেছেন মুসলিমদের সংরক্ষণের জায়গাটা তৈরি করতে হবে। নরেন্দ্র মোদী করবেন কি করে? তিনি তো মঞ্চের পর মঞ্চে মুসলমানদেরকে গালাগাল দিয়ে এসছেন, পরে মস্ত প্যাচে। এখন তারা ঠিক করেছেন যে ঠিক আছে ভাই, কয়েকটা পদ দিয়ে আটকে দিন। কিন্তু আজ সকাল অবধি অমিত শাহ বলেছেন একটি ক্যাবিনেট, একটি উপমন্ত্রী, এছাড়া কিছু পাবে না। তারা বলেছেন ঠিক আছে, তাহলে আমরা বাইরে থেকে সমর্থন করব। ভয়ের ব্যাপার, বাইরে থেকে সমর্থন মানে যেই মুহূর্তে মন্ত্রিসভা হয়ে যাবে তারা পাল্টি মারবে, এবং তারা পাল্টি মারা মানে ধমাস করে পড়ে সেই গভর্নমেন্টটা পড়ে যাবে। সুতরাং এই যে গভর্নমেন্টটি তৈরি হতে চলেছে আগামীকাল, তার থেকে ভয়ঙ্কর কিছু আর হতে পারে না, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন। আজ অবধি এরকম মিলিজুলি গভর্নমেন্ট যা হয়েছে, তার মধ্যে এই চালাকি করতে গিয়ে মহা ফ্যাসাদে পড়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং 1989-90 ওই টাইমের ভোটে জিতে। তিনি একদিকে বিজেপিকে হাতে নিয়েছেন, অন্যদিকে কমিউনিস্টদের হাতে নিয়েছিলেন। সেই সময় কিন্তু বিজেপি ঠিক টাইমলি 11 মাসের মাথায় তারা রামরথ নিয়ে বেরিয়েছিল, যেটা কমিউনিস্টরা বলেছেন যে এই রথওয়ালা লোকটিকে যদি অ্যারেস্ট না করা হয়, আদবানি বেরিয়েছিলেন রথ নিয়ে, তাহলে কিন্তু আমরা উইথড্র করে নেব। আলটিমেটলি উইথড্র না, গভর্নমেন্টটা পড়ে যায়। সুতরাং চালাকি করে নরেন্দ্র মোদী যেই জায়গায় গেছেন, মস্ত চাপে রয়েছেন। বিজেপির ভেতর থেকে ঠিক করা হচ্ছে যে কোনো, বিজেপির ভেতর থেকে না, এটা আরএসএস এর পক্ষ থেকে ঠিক করা হচ্ছে যে কোনোভাবেই স্বরাষ্ট্র দপ্তর আর অর্থ দপ্তর কিছুতেই অমিত শাহর হাতে যেন না যায়। তাহলেই সেই ইডি এবং সিবিআইকে সে কাজে লাগাবে, আইটিকে কাজে লাগাবে। সুতরাং অর্থ দপ্তর বা স্বরাষ্ট্র দপ্তর চেষ্টা করা হচ্ছে নীতিন গডকরির হাতে তুলে দেওয়ার। আপনারা দেখুন, নরেন্দ্র মোদীর ধারে কাছে কিন্তু এখন আর অমিত শাহ বসছেন না। তার একটা পাশে কিন্তু এই জোট সঙ্গীরা বসছেন, অন্য পাশে কিন্তু রাজনাথ সিং বসছেন, এবং দেখা যাচ্ছে যে অনেকটা দূরে অমিত শাহ বসে রয়েছেন। অমিত শাহ যদি আজকে চলে যান বা সরে যান বা ছোট মন্ত্রিত্ব পান, তিনি নেবেন কি নেবেন না জানি না, কিন্তু মহা জটিলতার সৃষ্টি হবে। কারণ নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নো হাউ, তার ফিনান্সিয়াল ব্যাপার ট্যাপার ইত্যাদি, এগুলো সিএমও, এই পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস থেকে সমস্ত কিছু অপারেট করা হতো, তার সমস্ত তথ্যাদি ফাইল ইত্যাদি অমিত শাহর কাছে জানা আছে। সুতরাং অমিত শাহ কিন্তু নরেন্দ্র মোদীকে চমকাবেন যে আমাকে স্বরাষ্ট্র দপ্তর ফিরিয়ে দাও। এই জটিলতার মধ্যে দিয়ে কিন্তু আগামীকাল মন্ত্রিসভা তৈরি হতে চলেছে, এবং এই মন্ত্রিসভা তৈরি হলে যেটা জানা যাচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অন্যদিকে আপনাদের বলি ইন্ডিয়া জোটের কথা। এই ইন্ডিয়া জোটের জায়গা থেকে যেটা দাঁড়িয়েছে, ইন্ডিয়া জোটরা ইতিমধ্যেই ঠিক করেছে আমরা গভর্নমেন্টে যাব না, গভর্নমেন্টটাকে ফেলে দেব। এই নিয়ে কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে গিয়েছিলেন, মোটামুটি সকলের সঙ্গে কথাবার্তা হয়েছেন। অন্যদিকে বিরোধী আসনে বসবে এটা ডিসাইড করে নিয়েছে ইন্ডিয়া জোট, এবং ইন্ডিয়া জোট হলে কি হবে, প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস এস্টাবলিশমেন্ট পাচ্ছে আফটার 10 ইয়ার্স। কারণ আপনারা জানবেন যে 543টা আসন, তার মধ্যে 10% আসন জিততে হয়। 10% আসন মানেটা হচ্ছে গিয়ে 55টি আসন, যেটা কংগ্রেস প্রথমবারও পায়নি, দ্বিতীয়বারও পায়নি, কেউ পায়নি। যার জন্য কোনো বিরোধী নেতা, অফিসিয়াল বিরোধী নেতা লোকসভায় ছিল না, রাজ্যসভায় ছিল। লোকসভায় কোনো বিরোধী নেতার তকমা কেউ পায়নি, এবং এই বিরোধী নেতা হচ্ছে নেক্সট টু প্রাইম মিনিস্টার, তাকে প্রায়োরিটি দিতে হবে। ক্যাবিনেট মন্ত্রীর উচ্চ পদের জায়গা, যেটা কংগ্রেস ডিসাইড করেছে আজকে ভোটাভুটি করে, যে রাহুল গান্ধী গিয়ে বসছেন কিন্তু একদম
নরেন্দ্র মোদীর মুখোমুখি, অর্থাৎ অপোজিট লিডার হিসেবে রাহুল গান্ধী বসছেন, যাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে এটা ডিসাইড হয়ে গেছে। অন্যদিকে অভিষেক বিভিন্ন দলের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অভিষেকের সম্বন্ধে যেটা জানা যাচ্ছে তারা চাইছেন এই গভর্নমেন্টকে ফেলে দিয়ে ইমিডিয়েটলি গভর্নমেন্ট তৈরি করা। কি হয় না হয় আগামী 3 থেকে 7 দিনের মধ্যে নানান কাণ্ড কারখানা ঘটবে, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি। খুব সংকটে নরেন্দ্র মোদী, কারণ তারা যদি গভর্নমেন্ট না করেন বা এই গভর্নমেন্টটা যদি পড়ে যায়, গ্রেপ্তার হবেন তারা এবং এই শেয়ার কেলেঙ্কারিতে তারা যুক্ত হয়ে যাবেন। এবং সেখানে 2-4 জন বিজনেসম্যানকেও কিন্তু ধরে রেখে দিয়েছে রাহুল গান্ধী, যে কোনো রকমভাবে যদি ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে সেই বিজনেসম্যানেরা বলবেন যে আমাদেরকে নরেন্দ্র মোদী জোর করিয়ে এই শেয়ার মার্কেটকে আপ করিয়েছে। এটা বললেই আর এত তো দেখার দরকার নেই, যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পড়া হয়েছে তাদেরকেও জেলে পড়া হবে। এই অবধি আমি তথ্য পাচ্ছি দিল্লি থেকে, সত্যি মিথ্যের ব্যাপারটা পরের কথা। ফলে জেল আতঙ্কে ভুগছেন এবং জেল আতঙ্ক থেকে ভোগার থেকে তিনি এখন তাদের শরিকরা যা চাইছেন কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারাও রাজি হচ্ছেন না। স্পিকারের পদ পেলেই কিন্তু সর্বনাশটি হবে। এই সমস্ত কিছু জটিলতার মধ্যে আগামীকাল নরেন্দ্র মোদী ওথ নিতে চলেছেন এবং আপনারা ভাবছেন ভারী ফুর্তির ব্যাপার, কিন্তু সেই ফুর্তি খুব দ্রুত সমাপ্তির পথে যাবে, এটা আপনাদেরকে অ্যাসিওর করে বলছি। সো একটা মজাদার ঘটনা ঘটতে চলেছে। জুমলা রাজ শেষ হয়ে নরেন্দ্র মোদী এখন বাঘ থেকে বেড়ালে পরিণত হয়েছে, মিউ মিউ করে ঘুরে বেড়াচ্ছেন। সেই বেড়ালগুলো যাতে ঘরের মাছ তরিতরকারি চুরি করে খেতে না পারে, সবাই ঢাকা দিচ্ছে এখন তাদের পাত্র। দল ভেঙে নিয়ে আসাটা এত সোজা হবে না। জটিলতার চূড়ান্ত জায়গায় দিল্লি কা লাড্ডু, जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। नमस्कार।